প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত নিজেদের সুবিধা অনুযায়ী করছো। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, তাই না? তো সেক্ষেত্রে আমি তোমাদের অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা করেছি। এটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটও পড়েছো। ফলে এটা কিন্তু এই অংশটা আমরা এখন যে অংশটা পড়ছি এটা কিন্তু ইন্টারমিডিয়েট আমাদের বেশ ভালোই ছিল। ফলে তোমাদের এটা কিন্তু অনেকটাই জানা টপিক। তো আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা পড়েছিলাম, আর আমি তোমাদের বলছিলাম যে অনুরূপভাবে আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটাও ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, যদি আমি ক্ষারীয় বাফার দ্রবণের কথা বলি তাহলে দেখো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় বাফার। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উভমুখীভাবে বিয়োজিত হয়ে দ্রবণে অল্প পরিমাণে অ্যামোনিয়াম আয়ন আর OS মাইনাস আয়ন দেয়। ঠিক অনুরূপভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডও আয়নিত হয়ে, এটা যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাই সম্পূর্ণরূপে আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন দেয়। তাহলে এখানে প্রমাণ আয়ন ইফেক্টের কারণে কিন্তু অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা আরো কমে যাবে, তাই না? এই দ্রবণটাতে কিন্তু থাকবে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন আর ক্লোরাইড আয়ন। তাহলে আমরা এইরকম বাফার দ্রবণে যদি আমরা বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি তাহলে দেখো সেই অ্যাসিড কিন্তু এই OS আয়নকে খেয়ে ফেলবে, অর্থাৎ এই OS আয়নের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। আর তোমরা তো জানো পানি উইক ইলেকট্রোলাইট, ফলে ও কিন্তু অত বেশি বিয়োজিত হবে না। তো এখন দেখো যে হাইড্রোজেন, আমি একটা বিক্রিয়াগুলো দেখাবো না কারণ এগুলো তোমরা জানো, আমি জাস্ট একটু বলিনি। তো ওই হাইড্রোজেন আয়ন এই OS আয়নের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করলো, আর তার যে এন্টি অর্থাৎ দ্রবণে যে আসলো সেটা কিন্তু নাই হয়ে গেল। বাট দ্রবণে কিন্তু পিএইচ এই OS আয়নের ঘনমাত্রার উপর ডিপেন্ড করছিল, তাই না? তো দ্রবণে যখন এই OS আয়নের ঘনমাত্রাটা কমে গেল তখন কিন্তু এটা যেহেতু দুর্বল তাহলে এটা আবার বিয়োজিত হবে। এটা উভমুখীভাবে তার সাম্যাবস্থা যেহেতু নষ্ট হয়ে গেছে সে আবার বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে তার ঘনমাত্রাটা ঠিক রাখবে, ফলে পিএইচটা অপরিবর্তিত থাকবে। তাহলে অ্যাসিড যোগ করলে, প্রথমে ক্ষারীয় বাফার দ্রবণে অ্যাসিড যোগ করলে অ্যাসিডটা OS আয়নের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, আর অ্যাজ এ রেজাল্ট OS আয়ন যেহেতু কমে যাচ্ছে ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার বিয়োজিত হচ্ছে। এরপরে আসো যদি আমরা ক্ষার যোগ করি তাহলে ক্ষার কিন্তু এখানকার অ্যামোনিয়াম আয়নের সঙ্গে, যেহেতু দ্রবণে অ্যাভেলেবল অ্যামোনিয়াম আয়ন আছে, তাহলে অ্যামোনিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু প্রায় অবিয়োজিত, কারণ প্রমাণ আয়ন ইফেক্টের কারণে সে এখানে প্রায় অবিয়োজিত অবস্থায় আছে, ফলে দ্রবণে তার বিয়োজন মাত্রা থাকবেই না। ফলে যে অতিরিক্ত OS আয়নটা আসলো সেটা কিন্তু দ্রবণকে খেয়ে ফেললো অর্থাৎ প্রশমিত করে ফেললো, ফলে পিএইচ অপরিবর্তিত থাকবে। তেমনি দেখো আমাদের রক্ত কিন্তু রক্তের পিএইচ কিন্তু কত তোমরা জানো? রক্তের পিএইচ জানো 7.4। হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা মান। তার মানে রক্ত কিছুটা বাফার, রক্তের প্রকৃতির কিছুটা ক্ষারীয় প্রকৃতি, তাই না? এখন এই বাফার আমাদের রক্তে যখন আমরা কোনো কিছু ঔষধ বা কোনো কিছু খাই তখন কিন্তু আমাদের রক্তের এই পিএইচটাকে কিন্তু নির্দিষ্ট রাখতে হবে, আর এই কারণে আমাদের রক্তে কিন্তু একটা বাফার ক্রিয়া কার্যক্রম চলে। আর আমাদের রক্তের বাফারের মধ্যে অন্যতম হলো বাইকার্বনেট বাফার। এই বাইকার্বনেট বাফার দ্রবণ থাকার কারণে দেখো যখন আমরা দ্রবণে কোনো অ্যাসিড অর্থাৎ অ্যাসিড জাতীয় কোনো খাবার খাচ্ছি তখন সে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে দুর্বল কার্বনিক অ্যাসিডে পরিণত হচ্ছে, ফলে দেখো দ্রবণে তার বিয়োজন মাত্রা থাকবেই না। আবার যদি আমরা যদি অ্যাসিড না হয়ে যদি আমরা ক্ষার জাতীয় কোনো খাবার গ্রহণ করে থাকি তাহলে দ্রবণে OS আয়ন ইন করবে। এই OS আয়নটা এখানে কার্বনেট আয়ন আর পানিতে পরিণত হবে, ফলে এখানেও কিন্তু কোনো অ্যাসিড বা ক্ষার যোগ করা কোনো পিএইচ এর পরিবর্তনের উপর ইফেক্ট ফেলে না, ফলে আমাদের পিএইচ
রক্তের যে পিএইচটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। তো এই গেল আমাদের বাফার ক্রিয়ার কৌশল বা বাফারের ঘটনা। এখন আমরা ইন্ডিকেটর নির্দেশক ব্যবহার করি, তাই না? তোমরা জানো অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের জন্য তোমরা নির্দেশক বা ইন্ডিকেটর ব্যবহার করছো, এটা খুব পরিচিত রাশি। তাহলে আমরা এখন করব ইন্ডিকেটর। ইন্ডিকেটরস, হ্যাঁ, বা নির্দেশক। নির্দেশক, তো তোমরা নির্দেশকের সংজ্ঞা জানো। নির্দেশক কি যদি তোমাকে এমন প্রশ্ন করি তাহলে কি বলো? যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা তুল্যতা বিন্দু বা এন্ড পয়েন্ট নির্ণয় করে, তাকে আমরা বলি নির্দেশক। তাহলে নির্দেশক হলো কি, যে একটা নির্দেশক এমন একটা রাসায়নিক পদার্থ যা নিজের বর্ণ পরিবর্তন করে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা তুল্যতা বিন্দু নির্ণয় করে, তাকে নির্দেশক বলে। তো নির্দেশক কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, হ্যাঁ। তার মধ্যে আমরা প্রথমে যেটা জানি সেটা হলো অ্যাসিড ক্ষারক নির্দেশক। অ্যাসিড ক্ষারক নির্দেশক। তারপরে আমরা আর একটা নির্দেশকও জানি, জারণ বিজারণ নির্দেশক। আর এছাড়াও আরেকটা আছে পরিশোষণ নির্দেশক। এটার সঙ্গে এখন অবশ্য তোমাদের পরিচয় হয়ে ওঠে নাই। পরিশোষণ নির্দেশক। তো এর মধ্যে এইটা কিন্তু তোমাদের খুবই কমন। অ্যাসিড ক্ষারক নির্দেশকটা আমাদের খুবই কমন একটা কনসেপ্ট। এখন আসো নির্দেশক। নির্দেশকের কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, হ্যাঁ। নির্দেশক নিজের বর্ণ পরিবর্তন যে করবে, এই নির্দেশকের বর্ণ পরিবর্তনটা কিন্তু কতগুলান বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত আছে। যেমন নির্দেশকের বর্ণ পরিবর্তনটা কিন্তু খুব র্যাপিড হতে হবে, যে পরিবর্তনটা হঠাৎ করেই হবে, যেন এটা অ্যাসিড মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চেঞ্জের সঙ্গে এটা হঠাৎ করে এর পরিবর্তনটা ঘটে। আবার এই নির্দেশকের রঙের যে পরিবর্তনটা, বর্ণের যে পরিবর্তনটা, এটা স্থায়ী এবং স্পষ্ট হতে হবে, অর্থাৎ আমার চোখ যেন এটা বুঝতে পারে যে বর্ণের চেঞ্জ ঘটেছে। আর যখন আমরা বিক্রিয়া যখন নির্দেশক ব্যবহার করব, কোনো অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের জন্য আমরা যে নির্দেশকটা ব্যবহার করব, সেই নির্দেশকটা অবশ্যই তার তো সমাপ্তি বিন্দু বা তুল্যতা বিন্দুতে বর্ণ চেঞ্জ করবে, অবশ্যই বর্ণের পরিবর্তনটা এন্ড পয়েন্টে ঘটবে। তো এখন আমরা তাহলে নির্দেশকটা পাইলাম, নির্দেশকের কিছু বৈশিষ্ট্য আমরা পড়লাম। এখন তোমাদের আসো যে অ্যাসিড ক্ষারক নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল, এটা আমরা একটু ব্যাখ্যা করব, হ্যাঁ। তো অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল আমরা এখন করব। মেকানিজম তো আমরা এটা কিভাবে বর্ণ পরিবর্তন করে, অ্যাসিড ক্ষারক টাইট্রেশনগুলা সময় নির্দেশকটা তার বর্ণ কিভাবে পরিবর্তন করে সেটা আমরা একটু আলোচনা করব। তো তার আগে আমরা একটু বলে নিই আমাদের নির্দেশক সমূহ কিন্তু বেশিরভাগই দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার জাতীয় পদার্থ, হ্যাঁ। ফলে এরা দ্রবণে কিন্তু একটা সাম্যে বিয়োজিত থাকে।
যেমন তার মানে কি ম্যাক্সিমাম নির্দেশকগুলা হলো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার জাতীয় পদার্থ। তো ধরো আমরা একটা অম্ল জাতীয় নির্দেশক নিলাম, তো অম্ল থাকলে তো আমাদের হাইড্রোজেন আয়ন থাকতেই হবে, আর আমি ইন্ডিকেটর হিসেবে আয়ন ব্যবহার করলাম। তাহলে এখন দেখো, তাহলে এটা হলো একটা অ্যাসিড ধর্মী নির্দেশক। তাহলে এই অ্যাসিড ধর্মী নির্দেশকটা যখন আমরা জলীয় দ্রবণে দিই, পানিতে দিই, তখন এরা বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে এখানে হাইড্রোনিয়াম আয়ন এবং আয়ন এটা উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এই নির্দেশকটা সাম্য অবস্থায় যখন থাকে তখন বিয়োজিত অংশ এবং অবিয়োজিত অংশ সাম্যে যখন থাকে তখন এরা কোনো বর্ণ পরিবর্তন করে না। কিন্তু আমরা নর্মালি জানি এই যৌগটা, দেখো এই যৌগটা হলো অবিয়োজিত অ্যাসিড ধর্মী যৌগ, আর এটা হলো তার কনজুগেটেড বেস ক্ষার। তাহলে এই অ্যাসিড ধর্মী যৌগ আর তার কনজুগেটেড বেজের বর্ণ অবশ্যই আলাদা হবে, কিন্তু এরা যখন সাম্যে থাকবে তখন কিন্তু এরা কোনো বর্ণ পরিবর্তন করবে না। এখন আমরা যখন এরূপ যৌগকে অ্যাসিড মাধ্যমে নিব, তখন অ্যাসিড মাধ্যমে যদি নাও তাহলে কি হবে, এটা যেহেতু উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, এটাকে যদি আমরা অ্যাসিড মাধ্যমে নিই তখন এটা বিয়োজিত হয়ে অ্যাসিড মাধ্যমে যদি নিই তাহলে দ্রবণে H+ আয়নের প্রাচুর্যতা বেড়ে যাবে, আর প্রাচুর্যতা বেড়ে যাওয়ার কারণে এটার কিন্তু অবিয়োজিত অংশের পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ তোমরা দেখো, এমনি চিন্তা করে দেখো যে এটা যেহেতু দুর্বল যৌগ, তার সাম্য অবস্থায় আছে, তাহলে এখানে যদি আমি আরো H+ দিই, আরো অ্যাসিড দিই, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, অর্থাৎ অবিয়োজিত H আয়নের পরিমাণ বেড়ে যাবে। তাহলে অবিয়োজিত H আয়নের পরিমাণ যদি বেড়ে যায় তখন বর্ণ কিন্তু এই মূল কি বলে অবিয়োজিত নির্দেশকটার মতোই বর্ণ দেখাবে। আবার দেখো, এটাকে যখন ক্ষার মাধ্যমে নিচ্ছি তখন ক্ষার মাধ্যমে কিন্তু এটা আবার হাইড্রোজেন আয়ন, এখানকার হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোনিয়াম আয়নটা কি হবে, ক্ষার মাধ্যমে যখন নিব তখন এই হাইড্রোনিয়াম আয়ন ওই ক্ষারের সঙ্গে OH এর সঙ্গে বিক্রিয়া করে পানি পরিণত হবে, তাই না? তাহলে দ্রবণে কিন্তু এই হাইড্রোনিয়াম আয়নের কি হবে, এই হাইড্রোনিয়াম আয়নের পরিমাণ কমে যাবে। তাহলে বিক্রিয়াটা তখন কিন্তু সম্মুখমুখী হবে, আর সম্মুখমুখী হওয়ায় কিন্তু তখন ম্যাক্সিমাম যৌগটায় ম্যাক্সিমাম অবস্থাটা হবে কনজুগেটেড বেজ। তাহলে ক্ষারীয় মাধ্যমে এই কনজুগেটেড বেজের যে বর্ণটা, সেই বর্ণটাই নির্দেশক কিন্তু প্রদর্শন করবে। তাহলে এইভাবে নির্দেশক অ্যাসিড এবং ক্ষার মাধ্যমে তাদের বর্ণের চেঞ্জ করে। তাহলে এখন দেখো, নির্দেশকটা আমরা যদি এটা ক্ষারীয় নির্দেশক ধরতাম তাহলে কিন্তু ক্ষারীয় নির্দেশক হলো সে কিন্তু এইভাবে সাম্যে বিয়োজিত হতো। হ্যাঁ, সাম্যে বিয়োজিত হয়ে সে এখানে ক্ষারীয় নির্দেশক যেহেতু, তাহলে তার কনজুগেট হবে অ্যাসিড। তাহলে আমাদের সাধারণ দৃষ্টিকোণে এই আয়নটা কখনো ক্যাটায়ন টাইপের হতে পারে, কখনো অ্যানায়ন টাইপের হতে পারে, এবং এই ক্যাটায়ন বা অ্যানায়ন টাইপের এটা কিন্তু অ্যাসিড এবং ক্ষার মাধ্যমে ভিন্ন ভিন্ন টটোমারিক ফর্মে থাকে, ফলে তাদের বর্ণের পরিবর্তনটা আমরা কিন্তু পেয়ে থাকি। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস নিয়ে একটু বলি। তাহলে অ্যাসিড মাধ্যমে বা ক্ষার মাধ্যমে নির্দেশক কেন তার বর্ণের চেঞ্জ করতেছে, তাহলে এই সাধারণ কথাটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। এখন আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে অবশ্যই দেখাইতে পারি। দেখো, আমাদের বেশিরভাগই নির্দেশকগুলো, আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে নির্দেশকগুলো আমাদের জৈব যৌগ। হ্যাঁ, বেশিরভাগই নির্দেশক, এই যে অ্যাসিড ক্ষারের যে নির্দেশকগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই অ্যারোমেটিক ডেরিভেটিভস, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের জাতক। তো এই অ্যারোমেটিক ডেরিভেটিভস হয়, এরা কিন্তু অ্যাসিড দ্রবণে তাদের বেনজয়েট আর কুইনেট এই দুই ফর্মে থাকতে পারে। হ্যাঁ,
বেনজয়েড এবং কুইনয়েড দুই অবস্থায় থাকতে পারে। এটা দুটো টটোমারিক ফর্ম। আর এই টটোমারিক ফর্মে বেনজয়েড এবং কুইনয়েড ফর্মে থাকার কারণে তাদের বর্ণের অবস্থা কিন্তু অবশ্যই ভিন্ন হবে। তো দেখো এই যে অ্যাসিড দ্রবণের, তাহলে আমরা কি বললাম যে আমাদের এগুলা হলো জৈব অ্যারোমেটিক ডেরিভেটিভ। নির্দেশক হচ্ছে তোমার অ্যাসিড ক্ষারক নির্দেশক হলো জৈব অ্যারোমেটিক জাতক। জাতক এরা অ্যারোমেটিক টাইপের যৌগ। ফলে এরা কিন্তু অ্যাসিড দ্রবণে থাকে বেনজয়েড ফর্মে। বেনজয়েড ফর্মটা তো বোঝো যে বেনজিনের স্ট্রাকচার থাকবে CH C, তারপরে CH এটা হলো বেনজয়েড। এটা অ্যাসিড মাধ্যমে এরা বেনজয়েড ফর্মে থাকে। এই ফর্মে থাকে। আর ক্ষারীয় মাধ্যমে এরা কিন্তু কুইনয়েড ফর্মে থাকে। এটা হলো কুইনয়েড ফর্ম। হ্যাঁ, এটা ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় দ্রবণে সে এই ফর্মে থাকে, ক্ষারীয় দ্রবণে। আর এটা থাকে অ্যাসিড দ্রবণে বা অম্লীয় দ্রবণে, তাহলে এখন দেখো এই যে দুটাই কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু এদের টটোমারিক ফর্মটা কিন্তু ভিন্ন। ফলে একটা অ্যাসিড দ্রবণে যে ফর্মে থাকে সেটা হলো বেনজেনয়েড ফর্ম, আর হচ্ছে আরেকটা হলো কুইনয়েড ফর্মে। তাহলে এটা ক্ষারীয় দ্রবণে থাকে কুইনয়েড ফর্মে, আর কুইনয়েড ফর্মটার কিন্তু বর্ণটা বেসিক্যালি বেনজেন ফর্মের চেয়ে একটু তীব্র হয়ে থাকে, অর্থাৎ গাঢ় হয়ে থাকে। তাহলে আমাদের দেখো যে নির্দেশকে আমরা ব্যবহার করি না কেন, সেটা ক্ষারীয় মাধ্যমে এক বর্ণ দেখাবে আর অম্লের মাধ্যমে আরেক বর্ণ দেখাবে। তাহলে এটা দ্রবণের পিএইচ এর সঙ্গে কিন্তু সম্পৃক্ত করে আমরা পাই। তাহলে আমরা যে কোনো নির্দেশক নিয়ে কিন্তু এই কথাগুলো বলতে পারি। যেমন ধরো আমাদের ফেনফথ্যালিন নির্দেশকে যদি আসি, ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন নির্দেশক এটা আমাদের খুবই পরিচিত। তাহলে ফেনফথ্যালিন নির্দেশকটা কিন্তু অম্লীয় নির্দেশক। তাহলে এই যে অম্লীয় নির্দেশক এ যদি বিয়োজিত হয়, তাহলে সাম্য অবস্থায় এ বিয়োজিত হয়ে যখন হচ্ছে বেনজেনয়েড এবং কুইনয়েড ফর্মে থাকবে, তখন এটা কিন্তু সাম্য অবস্থায় কোনো বর্ণ দেখাবে না। কিন্তু যখন এটাকে আমরা অ্যাসিড দ্রবণে নিয়ে যাচ্ছি, অ্যাসিড দ্রবণে তার বেনজেনয়েড ফর্মটা কিন্তু স্পষ্ট হয়ে উঠতেছে। ফলে তখন সে কিন্তু যে বর্ণ দেখাবে, ক্ষার দ্রবণে নিয়ে গেলে সে কুইনয়েড ফর্মটা তার বেসিক্যালি প্রাধান্য পাবে। ফলে সেটা কিন্তু তখন বর্ণ চেঞ্জ করবে। তাহলে এইভাবে যে কোনো নির্দেশক তার অ্যাসিড বা ক্ষার মাধ্যমে তার বর্ণের পরিবর্তনটা করে থাকে। তাহলে আমাদের ফেনফথ্যালিন নির্দেশকটা হচ্ছে অম্লীয় টাইপের নির্দেশক। তাহলে এটার বর্ণ পরিবর্তনটা আমরা বুঝবো। আর যদি আমরা ক্ষারীয় টাইপের নির্দেশক নিই, যেমন মিথাইল অরেঞ্জ কিন্তু বা মিথাইল, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ক্ষারীয় টাইপের হচ্ছে নির্দেশক। তো ক্ষারীয় টাইপের নির্দেশকে তাহলে আমরা মিথাইল অরেঞ্জ নির্দেশকটার সাধারণ সংকেত এইভাবে দিতে পারি। তাহলে এটা বিয়োজিত হয়ে আগের মতো, তাহলে কি হবে, এটা বিয়োজিত হবে হয়ে এটা হবে প্লাস, আর এটা হবে OS মাইনাস। তাহলে এটারও ঠিক একইভাবে এটা ক্ষারীয় এবং অম্লের মাধ্যমে তার বর্ণের পরিবর্তনটা দেখাবে। তাহলে এই গেল আমাদের হচ্ছে নির্দেশকের
বর্ণ পরিবর্তনের কৌশল বা মেকানিজম। তাহলে আমরা বুঝলাম যে নির্দেশকটা কিভাবে তার বর্ণ পরিবর্তন করে অ্যাসিড বা ক্ষার দ্রবণে। তাহলে দেখো নির্দেশকের বর্ণ পরিবর্তনের সাথে কিন্তু পিএইচ এর একটা সম্পর্ক, তাই না? কারণ পিএইচ এর সঙ্গেই দ্রবণের ক্ষারীয় মাধ্যম বা অম্লীয় মাধ্যমের সঙ্গে রিলেশনটা থাকে। অর্থাৎ ক্ষার মাধ্যমে পিএইচ বেশি হয়, ফলে তখন অম্লীয় মাধ্যমে পিএইচ কম হয়। তাহলে অম্লীয় মাধ্যমে যখন পিএইচ কম থাকে তখন হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি থাকে, আবার ক্ষার মাধ্যমে যখন পিএইচ বেশি থাকে তখন হাইড্রোজেনের ঘনমাত্রা কম থাকে। তাহলে এইবার আমরা একটা করি পিএইচ রেঞ্জ of for the color change, pH range for the color change of an indicator. তাহলে ইন্ডিকেটরের পিএইচ রেঞ্জটা কিভাবে ঘটে সেটা আমরা দেখি। তো তোমরা থেকে আমি কয়েকদিন আগে কিন্তু একটা অম্লীয় দুর্বল অম্ল এবং তার লবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে হেজেলবার্গ সমীকরণ বা হেজেলবার্গ সমীকরণটা আমরা প্রতিপাদন করেছিলাম, হেন্ডারসন সমীকরণ। সেই ক্ষেত্রে আমরা হেন্ডারসন সমীকরণটা এরকম পেয়েছিলাম যে অ্যাসিডের পিএইচ যদি আমরা চিন্তা করি অ্যাসিড আর তার লবণের, তাহলে সেক্ষেত্রে আমরা পাইছিলাম pKa প্লাস লগ অফ, উপরে ছিল আমাদের কি, উপরে ছিল অ্যাসিডের ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটে লিখি সল্টের ঘনমাত্রা, আর নিচে ছিল আমাদের হলো অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা, তাই না? তাহলে এটা যদি হয়, তাহলে এখন দেখো আমরা যদি এটা একটা অম্লীয় ইন্ডিকেটর মনে করে চিন্তা করি, তাহলে তোমরা তো জানো এটা বিয়োজিত হয়ে H+ আয়ন এবং IN আয়ন দেয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখো K of HIN সমান সমান কি হবে, উপরে থাকবে আমাদের হাইড্রোজেন আয়ন ইন্টু আয়ন মাইনাস আয়ন ডিভাইডেড বাই থাকবে HIN আয়ন। ঠিক আছে, তাহলে এটা আমরা পাই। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে চাই, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল কি আসবে আমাদের হচ্ছে KHIN ইন্টু HIN ডিভাইডেড বাই IN মাইনাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইনভার্স লগ যদি করি, তাহলে মাইনাস লগ যদি করি, তাহলে মাইনাস লগ H+ আয়ন ইকুয়াল মাইনাস লগ KHIN মাইনাস লগ, উপরে থাকলো HIN, নিচে থাকলো আয়ন মাইনাস। এটা হেন্ডারসন ইকুয়েশন থেকে আমরা পেয়েছি, তাই না? তাহলে পিএইচ ইকুয়াল কি হবে, PHIN প্লাস, আমি প্লাস করে দিয়ে একবার উপরে লিখতে চাই, লগ অফ আয়ন মাইনাস ডিভাইডেড বাই HIN ইন্টু, তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন দাঁড়াইলো। তাহলে আমরা ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পেলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখো এখন আমরা কি আনতে পারি, তাহলে আমাদের কিন্তু একটা হেন্ডারসন ইকুয়েশনই আসলে। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনের লাস্ট লাইনটাকে আমরা একটু কাউন্ট করি। তাহলে লাস্ট লাইনটা আমাদের কি আসলো, লাস্ট লাইনটা আসলো PH ইকুয়াল PHIN প্লাস লগ অফ উপরে আয়ন মাইনাস ইন্টু HIN। এখন
দেখো এটা অবিয়োজিত ইন্ডিকেটরের ঘনমাত্রা আর এটা হলো বিয়োজিত ইন্ডিকেটরের ঘনমাত্রা। এখন দেখো কোনো দ্রবণে যদি কন্ডিশন ওয়ানে আমরা যদি বলি যে আমাদের সলিউশনে হচ্ছে 10% আছে আয়ন মাইনাস আর 90% আছে এইচ আয়ন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের এই মানটা কেমন আসবে, পিএইচ ইকুয়াল আসবে PKHIN প্লাস লগ অফ উপরে থাকবে 10 নিচে থাকবে 90, তার মানে 1/10। তাহলে এই মানটা PHIN প্লাস এই মানটা আসবে আমাদের কত, প্রায় হলো -1 এর কাছে। তাহলে এই মানটা প্রায় -1 এর কাছে আসবে, অর্থাৎ সর্বনিম্ন মান এটা হবে। তাহলে সর্বনিম্ন পিএইচ পাবো, পিএইচ হবে সর্বনিম্ন এই অবস্থায়। আবার কন্ডিশন 2, যদি দ্রবণে উল্টে যায়, যদি দ্রবণে 90% থাকে আয়ন মাইনাস আর 10% থাকে যদি এইচ আয়ন, তাহলে কিন্তু আমাদের মানটা হবে পিএইচ ইকুয়াল PHIN প্লাস লগ অফ উপরে 90 নিচে হলো 10। তার মানে সেক্ষেত্রে মানটা কিন্তু আমাদের আসবে PHIN মাইনাস প্লাস 1, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু হবে সর্বোচ্চ পিএইচ। তাহলে দেখো, তাহলে এখানে খেয়াল করো যে আমাদের পিএইচটা মানটা দেখো, একটা হলো প্লাস ইন্ডিকেটরের যে পিকে এর মান তার সঙ্গে +-1, অর্থাৎ আমার যদি একটা নির্দেশকের পিএইচ থাকে, ধর একটা নির্দেশকের পিএইচ যদি থাকে 9.3, তাহলে তার পিএইচ এর পরিবর্তনের পরিসরটা হবে +-2, অর্থাৎ 8.3 থেকে 10.3 এর মধ্যে। তাহলে নির্দেশক কিন্তু যে কোনো নির্দেশক বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর হবে 2 একক, যে কোনো নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসরটা হবে 2 একক +-1, অর্থাৎ একটা নির্দেশকের মান যদি পিএইচ যদি হয়ে থাকে 8, তাহলে তার বর্ণ পরিবর্তনের পরিসরটা হবে 7 থেকে 9 এর মধ্যে। এই হলো আমাদের বর্ণ পরিবর্তনের পরিসর, পিএইচ কিভাবে তার পিএইচ রেঞ্জের সঙ্গে ইন্ডিকেটরের বর্ণ পরিবর্তনের রেঞ্জটা কিরকম সেই সম্পর্কটা আমরা এখানে দেখাইলাম। তো আজকে আমরা এই পর্যন্তই, ভালো থেকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করিও। আল্লাহ হাফিজ।